চাঁপাইনবাবগঞ্জে অতিবৃষ্টিতে 1000 হেক্টর জমির ফসল সম্পূর্ণ নষ্ট, 61 কোটি টাকার ক্ষয়ক্ষতি। পানের বাম্পার ফলনেও হাসি নেই কিশোরগঞ্জের চাষিদের, ভালো দাম না পাওয়ায় পড়েছেন বিপাকে। এবং অসময়ে মাচায় তরমুজ চাষে ভাগ্য বদলাচ্ছে বরগুনার কৃষকদের, কম খরচে অধিক লাভে বাড়ছে আবাদ। আমন্ত্রণ দেশ কৃষি সংবাদে, সঙ্গে আছি আমি রাবি ইসলাম স্নেহা। চাঁপাইনবাবগঞ্জে গেল সপ্তাহের অতিবৃষ্টিতে রোপা আমন সহ 1022 হেক্টর জমির বিভিন্ন ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এতে 8837 জন কৃষকের 61,08,41,000 টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এসব জমিতে রোপা আমন, আলু, সরিষা, পেঁয়াজ, মাসকলাই, স্ট্রবেরি ও শাকসবজির উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 7317 মেট্রিক টন। বৃষ্টিপাতের পর ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করেছে জেলা কৃষি অফিস। প্রণোদনার দাবি জানিয়েছেন কৃষকরা। বিষয়টি বিবেচনায় আছে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আমির আব্দুল্লাহ। মোটামুটি 4450 হেক্টর জমি আংশিক নিম্নজিত হয়েছে। এটা চূড়ান্ত রিপোর্ট আমরা আরও এক সপ্তাহ পরে দিতে পারবো। মাঠ পর্যায়ে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা আছে, তারা কৃষকদের পাশে থেকে সার্বক্ষণিক পরামর্শ দিচ্ছে। আমাদের এর মধ্যে প্রায় 2235 হেক্টরের মতো আমাদের আমন ধান আছে, যেটা আর আগামী সপ্তাহখানেকের মধ্যে হয়তোবা কাটা পড়তো। তো এই ধানটা আশা করছি যে আমরা কিছু হয়তোবা ক্ষতি হবে, কিন্তু আমাদের রিকভার করে যাবে। পানি নামছে যেহেতু, কৃষকরাও আশাবাদী যে হয়তোবা আমাদের এই ধানটা আমরা রিকভার করে অল্প কিছু হয়তোবা আমাদের ক্ষতি হবে। চাঁপাইনবাবগঞ্জে গেল সপ্তাহে হওয়া অসময়ের বৃষ্টিতে রোপা আমন ধান সহ 1022 হেক্টর জমির বিভিন্ন ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষক। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, আপনি আমাদের জানাবেন ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন, জানতে পেরেছেন, কি বলছে কৃষি বিভাগ? স্নেহা, টানা বন্যার পর গত 2 নভেম্বর চাঁপাইনবাবগঞ্জে 3 থেকে 4 ঘন্টার ভারী বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে রবি শস্য ধানের চরম ক্ষতি হয়েছে। কৃষকরা একরকম পথে বসেছেন। আমরা যদি একটু আপনাকে জানাতে চাই যে রবি শস্য মৌসুমেই কিন্তু এখন শাক সবজি সহ অন্যান্য ফসলে কৃষকরা লাগিয়েছিলেন। সে কৃষকগুলা অতি বর্ষণের কারণে অধিকাংশ ফসল নষ্ট হয়ে গেছে। বিশেষ করে ধানের চরম ক্ষতি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের 5 উপজেলাতে কৃষকরা ধান লাগিয়েছিলেন। এই ধান কিন্তু এখন ঘরে তোলার সময় ছিল। কৃষকরা নবান্ন উৎসব সহ নানা ধরনের প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু কৃষকদের সব স্বপ্নই কিন্তু একেবারে নষ্ট হয়ে গেছে। কালাই এবং অন্যান্য যে ফসল আছে, বিশেষ করে শীতকালীন শাকসবজিগুলো নষ্ট হয়ে গেছে। আমরা একজন কৃষককে যুক্ত করতে চাই, তার কাছ থেকে জানতে চাই আপনাদের এই যে একদিনের বর্ষাতে কি কি ক্ষতি হয়েছে, যদি আপনি একটু আমাদেরকে বলেন। আসসালামু আলাইকুম। আমার 4 বিঘা জমি আছে, বুঝছেন। আমার 4 বিঘা জমিতে ব্যাপক ধরনের যে কালাই বুনা আছে, আপনার সমস্ত কালাই পানিতে ডুবে গেছে, বুঝতে পেরেছেন। আপনার আশেপাশে যেগুলো জমি আছে, সে জমিগুলোতে আপনার ধান, মনে করেন যে আপনার ধান লাগা আছে, পেঁয়াজ রসুন আপনার লাগা আছে, এগুলো সমস্ত কিছু পানিতে ডুবে গেছে, বুঝছেন। এসব জিনিস নিয়ে খুব মানুষের মধ্যে টেনশন, বুঝছেন। অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, বুঝছেন। আপনার আর কি বলবো আপনাকে, যতগুলো কালাই ডুবেছে, বৃষ্টি হয়েছে, সমস্ত এলাকাতে মনে করেন আমাদের সবার জমি ডুবে একই অবস্থা হয়ে গেছে। মানুষ অনেক চিন্তিত পড়ে গেছে, বুঝছেন। কি করা যায়, বুঝছেন। অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। যত ধরেন যে রসুন লাগা আছে, পেঁয়াজ লাগা আছে, আপনার বিভিন্ন জাতের ফসল লাগা আছে, আপনার অনেক কিছু, এসব অনেক কিছু সব ডুবে গেছে, বুঝছেন। ধন্যবাদ। যে আপনি শুনছিলেন একজন কৃষক বলছিলেন শাক সবজি, রসুন, পেঁয়াজ এবং আনুষঙ্গিক যে ফুলকপি এবং যে শীতকালীন শাকসবজি থাকে, সবগুলো কিন্তু পচে নষ্ট হয়ে গেছে। তাদেরকে আবার কিন্তু লাগাতে হবে, না লাগাইলে কিন্তু একেবারে কৃষি অর্থনীতিতে একেবারে বিপর্যয় নেমে আসতে পারে। তার প্রভাব পড়েছে কিন্তু বাজারে যথাসময়ে, এবং অন্যান্য যে তরিতরকারিগুলো রয়েছে, সে তরিতরকারিগুলোরও কিন্তু দাম বেড়ে গেছে। আমরা আরেকজন একটু কৃষকের সঙ্গে কথা বলতে চাই। আপনি একটু বলবেন আমাদেরকে আপনারা কি কি ফসল লাগাইছিলেন এবং কি কি ফসলের ক্ষতি হয়েছে, যদি একটু বলেন। ধরে ধান টান ডুবেছে প্রচুর, শস্য বুনে শুনি, শস্য মেলায় ক্ষতি হয়েছে। এখন ধরেন ডবল বুনতে হয়েছে, ধান ফসল ডুবেছে। কালাই টালাই বুনেছি, কালাই টালাই ধরেন যে ডুবে শেষা হলো, ফুল নষ্ট হওয়া হলো।
এই গায়ের যেটা ফসল সেটাই ধরেন নষ্ট হওয়ার এখন পথে আছে ধরেন। আচ্ছা, স্থানীয় কৃষি বিভাগ আপনাদের সাথে যোগাযোগ করেছে কিনা, বা আপনারা কৃষি বিভাগের সঙ্গে যোগাযোগ করেছেন? কৃষি বিভাগ কি বলে? কৃষি বিভাগে কোনোদিন আপনাদেরকে ভর্তুকি দেয় কিনা, বা বীজ দেয় বা অর্থনৈতিক কোনোভাবে সাপোর্ট দেয় কিনা? সাপোর্ট দেয় তো টাকা নেয়, ধরেন টাকা ছাড়া তো সাপোর্ট দিচ্ছে, তো টাকা ছাড়া কি আছে? তো এখন তো ধরেন যে পানিতে বৃষ্টিতে নষ্ট হয়ে গেলে তো টাকা দেওয়াও হয়েছে না, ধরেন পাইবেন কি পাইবেন না। টাকাটা কিসের নাই কৃষি বিভাগ? কিনে বুদ্ধি দিয়ে যে বীজটা দেন, এটা করেন ভালো হবে, এটা টাকা নেয় বীজ দেয় ধরেন। আচ্ছা জি, ধন্যবাদ। আপনি শুনছিলেন একজন কৃষক বলছেন কৃষি বিভাগ তাদেরকে যদিও সহযোগিতা করে, তারপরে কিন্তু কৃষকরা সে পরিমাণ তাদের সহযোগিতা পান না বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো স্নেহা, এ ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের যে বর্ষার ক্ষতি নিয়ে সর্বশেষ পরিস্থিতি। তারেক, আপনাকে ধন্যবাদ। দর্শক, চাঁপাইনবাবগঞ্জে অসময়ের বৃষ্টিতে ফসল ও কৃষকের ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দুর্নীতির অভিযোগে বন্ধ হয়ে আছে সরকারের কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প। খাত সংশ্লিষ্টরা সরকারের এই সিদ্ধান্তকে বলছেন মাথা কেটে ফেলার মতো। প্রযুক্তি নির্ভর কৃষির এই যুগে কৃষি যান্ত্রিকীকরণের বিকল্প নেই। ফলে আধুনিক কৃষির কথা মাথায় রেখে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প নয়, বরং দুর্নীতি বন্ধের ব্যবস্থা নেওয়া উচিত। দেশ টিভির বিজনেস টাইমস অনুষ্ঠানে এসে এমন কথা বলেন খ্যাত সংশ্লিষ্ট দুজন উদ্যোক্তা। তারা বলেন, আমদানি নির্ভরতা নয়, বরং ধীরে ধীরে কিভাবে দেশেই কৃষি প্রযুক্তি তৈরি করা যায় সেই দিকে ভাবতে হবে, মনোযোগ দিতে হবে গবেষণায়। কীটনাশকের এই মনোপলি 40 সাল পর্যন্ত কিছু কিছু কীটনাশকের আপনার মনোপলি দিয়ে রাখছে বহুজাতিক কোম্পানিকে। এটা কারা দিয়ে রাখছে? এটা অধিদপ্তর, পরিদপ্তর, মন্ত্রণালয় সংশ্লিষ্ট যারা, তারা জানে হোক না জেনে হোক, তারা এটা সুবিধাটা দিয়ে রাখছে বহুজাতিক কোম্পানিকে। এটা একটা সমস্যা। যারা উৎপাদন করতে চায় তাদের যদি কাঁচামাল অথবা সহযোগী উপাদান, যেগুলো একটা কীটনাশক উৎপাদন করতে ধরুন 7টা বা 8টা বা 10টা 11টা রাসায়নিক পদার্থ লাগে, এগুলো প্রত্যেকটা পদার্থর নাম কিন্তু তালিকায় দেওয়া আছে, যেটা উৎপাদন করতে এটা লাগবে। এটার মধ্যে একটা ছাড়া বাকি সবগুলোতেই আপনার 58%, 30% মিনিমাম ডিউটি, এবং সর্বোচ্চ 58%, 2-1টাতে আছে 89% ডিউটি দিয়ে রাখছে। কাস্টম ডিউটি, ভ্যাট, ট্যাক্স, এটা কিন্তু আমাদের দেশের যে শিল্প এবং বিনিয়োগ আইন, এটা কিন্তু আইনকে অবজ্ঞা। করাপশন হয়েছে, সেই জন্য তো আমরা এটা বন্ধ করে দিতে পারি না। তো আমার মনে হয় ভর্তুকি আসলে পার্মানেন্ট কোনো সমাধান নয়। এখানে আমরা এগ্রিকালচার যেহেতু আমাদের একটা প্রধান খাত, যেহেতু এটা ন্যাশনাল ইন্টারেস্ট জড়িত, এখানে আমরা যদি ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলিকে ইনভলভ করতে পারি উইথ ডিফারেন্ট টাইপ অফ প্রোডাক্ট, স্পেশাল প্রোডাক্ট। এগ্রিকালচারে আপনি দেখুন, যেমন ধরুন আমাদের যেটা কম্বাইন্ড হারভেস্টার, ট্রাক্টর, রাইস ট্রান্সপ্লান্টার, এগুলি যারা এটা হলো সার্ভিস প্রোভাইডার, যেটাকে আমরা বলি LSP, লোকাল সার্ভিস প্রোভাইডার। এই লোকাল সার্ভিস প্রোভাইডারগুলিকে আপনি রেজিস্ট্রেশন করুন, এবং রেজিস্ট্রেশন করে তাদেরকে একটা রিফাইন্যান্সের আওতায়, বাংলাদেশ ব্যাংকের অনেক রিফাইন্যান্সিং স্কিম আছে, সেই রিফাইন্যান্সিং স্কিমের আওতায় আপনি তাদেরকে ফিনান্স করুন এই মেশিন কেনার জন্য। এবং সেক্ষেত্রে সে আর্ন করে, সে যেমন সার্ভিস দিবে, সার্ভিস দিয়ে আর্ন করে সে মেশিনের পয়সা পরিশোধ করবে। বাট এখানে ইন্টারেস্ট কম্পোনেন্টটা আসলে বেয়ার করা খুব ডিফিকাল্ট। পানের বাম্পার ফলনেও হাসি নেই কিশোরগঞ্জের পান চাষিদের। ব্যাপক ফলন হলেও পর্যাপ্ত বিক্রি ও দাম না পাওয়ায় পান চালা নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। সহকর্মী তোফায়েল আহমেদের তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। কিশোরগঞ্জের পাকন্দিয়া উপজেলায় 60 হেক্টর জমিতে পানের আবাদ হয়েছে। এখানে লালডিঙ্গি ও গুয়াশুর এই দুই জাতের পান আবাদ হয়ে থাকে। তবে পাকন্দিয়ায় রয়েছে লালডিঙ্গি পানের খ্যাতি, যা দেশ ছাড়াও বিদেশে রপ্তানি হচ্ছে। এই উপজেলায় পান চাষ করে জীবিকা নির্বাহ করে আসছে 5 শতাধিক কৃষক। চলতি মৌসুমে পান চাষে ভালো ফলন হলেও বাজারে ন্যায্য দাম না পাওয়ায় হতাশায় ভুগছেন কৃষকরা। আমি একজন পান চাষি হিসাবে মোটামুটি রেডি চলতাম, কিন্তু এই বছর এর দাম এত কম। আগে বেচতাম 5,000, 4,000 টাকা, এখন বেশি 2,000, 1,800, 1,600 টাকা। এই বছর পানের বাজার কম, এই 2,000, 2,500 এরকম বাজার। এইভাবে তো আমরা পুষে না। পান চাষ করেই অনেক অসহায় ও হতদরিদ্র কৃষকরা স্বাবলম্বী হয়েছেন। গত বছর যেখানে প্রতি বিড়া পান বিক্রি হয়েছে 300 থেকে 400 টাকা, সেখানে বিক্রি হচ্ছে 100 থেকে 150 টাকায়। ফলে অর্ধেক দামে পান বিক্রি করে চাষের খরচ উঠানোই মুশকিল হয়ে পড়েছে। গত বছর এই পান বেচতাম আমরা 300-350 টাকা বিড়া,
মানে এই বছর ব্যস্ত আছি এই পানে 100 টাকা বিরা মানে পুরাপুরি লস আছি। এই বছর হঠাৎ করে আমাদের পানের বাজারটা একবারে কমে গেছে গা। পানের বাজার যদি এইভাবে থাকে তাহলে আমাদের এই চাষটা ধরে রাখা আমাদের খুব কঠিন হয়ে যাইব। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় পানের ফলন ভালো হয়েছে বলে জানায় কৃষি বিভাগ। চলতি মৌসুমে আমাদের বিশেষ করে আবহাওয়াটা অনুকূলে থাকায় এবং পানির রোগবালাই একদম কম থাকায় চমৎকার ফলন হয়েছে। বরস্পতি কৃষকরা প্রচুর পরিমাণ উৎপাদন করতে পারছে বিদায় তাদের কিন্তু মোট আয় কিন্তু সমান। যেখানে কৃষকেরা প্রতি 15 দিনে বা 20 দিনে যেখানে পান সংগ্রহ করতেন তারা কিন্তু প্রতি 10 দিনে কিন্তু পান সংগ্রহ করতে পারছেন। ফলে গড়ে কিন্তু তারা মোটামুটি ভালো লাভবান হচ্ছেন। পান চাষিদের বাঁচিয়ে রাখতে সরকারের প্রয়োজনীয় সহায়তা কামনা করছেন এখানকার কৃষকরা। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি। লালমনিরহাটে কীটনাশকের ব্যবহার কমিয়ে ধানে ক্ষতিকর পোকামাকড় দমন ব্যবস্থাপনার শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে আদিতমারী উপজেলার সারপুকুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লালমনিরহাট ও রংপুর অঞ্চলের সহযোগিতায় পালিত হয় এই মাঠ দিবস। অনুষ্ঠানে কীটনাশকের ব্যবহার কমিয়ে কম সময়ে স্বল্প ব্যয়ে অধিক ফলনের জন্য ব্রি 103 জাতের ধান চাষের আহ্বান জানান ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর খালিকুজ্জামান। এছাড়া এই জাতের ধান চাষে কৃষকদের আগ্রহ বাড়াতে নানামুখী পরামর্শ দেন তিনি। অসময়ে মাচায় তরমুজ চাষ করে ভাগ্য বদলাচ্ছেন বরগুনার কৃষকরা। বুড়িরচর ইউনিয়নের জহিরুল ইসলামের সফলতা এখন চারপাশের কৃষকদের অনুপ্রেরণা। ব্ল্যাকবেরি জাতের এই তরমুজ খুলে দিয়েছে নতুন সম্ভাবনার দ্বার। সহকর্মী রিয়াজ আহমেদ মুসার পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন সুপ্রিয়া তৃষা। বাঁশের তৈরি মাচার নিচে ঝুলছে একের পর এক তরমুজ, ভারে যেন ছিঁড়ে না পড়ে যায় তাই নেটের জালে সযত্নে বাঁধা প্রতিটি ফল। আবহাওয়া অনুকূলে থাকায় বরগুনার কৃষকদের অসময়ে তরমুজের ফলন এবার বেশ ভালো। কৃষক জহিরুল ইসলামের জমিতে এখন যেন সবুজের সমারোহ। মাচা জুড়ে ঝুলছে রসালো তরমুজ। 40% জমিতে তিনি চাষ করেছেন ব্ল্যাকবেরি জাতের তরমুজ। প্রথমবারের চাষেই পেয়েছেন দারুণ সাফল্য। মালচিং পেপার দেওয়া গুণগান মনে করেন আড়িটা আমার 20টা রোপণ করছি, আমার আড়িটা কোনো ক্ষয়ক্ষতি হবে না। সার আমার কম লাগবে, ঔষধ আমার কম লাগবে, আগাছা আমার হবে না। 40% জায়গায় আমার মনে করেন 40,000 টাকা খরচ হয়েছে, ফল দ্বিগুণ আমি ফল পাইছি। জহিরুল ইসলামের সাফল্যে উদ্বুদ্ধ হয়ে আগ্রহী হচ্ছেন আশপাশের কৃষকরাও। আগামী মৌসুমে ধানের পাশাপাশি তরমুজ চাষের পরিকল্পনা করছেন তারা। এই সিজনে যে তরমুজ হয় এগুলো তো আমরা আগে জানি না, কিন্তু এখন অসিজন যে তরমুজটা হয়েছে ফলন খারাপ হয় না, ফলন খুব সুন্দর ফলন হয়েছে। আমরা আশাবাদী সামনে আবার তরমুজ দেব। এই অঞ্চলে প্রথমবারের মতন এবং আমিও সামনে অসিজনে আমি তরমুজ চাষ করব এবং আরও আমার চাচাখুড়ো আছে, বিভিন্ন রকমের মানুষে দেখে বলতেছে যে আমরাও তরমুজ চাষ করব। কৃষি বিভাগ বলছে কৃষকদের সার ও বীজ সহ প্রয়োজনীয় সহায়তা দেয়া হয়েছে। এসএসসিপি রেঞ্জ প্রকল্পের আওতায় কৃষককে আমরা অক্সিজেন তরমুজের প্রদর্শনী দিয়েছি। এখানে কৃষক তাকে উন্নত প্রযুক্তির মাধ্যমে মালচিং পেপার দিয়ে চাষাবাদ করার প্রযুক্তি আমরা তাকে দিয়েছি, তাকে আমরা সার সহায়তা দিয়েছি, বীজ দিয়েছি এবং প্রশিক্ষণ দিয়েছি। বরগুনায় এবছর 70 হেক্টর জমিতে 12 মাসি তরমুজের আবাদ করা হয়েছে। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি। অসময়ে মাচায় তরমুজ চাষ করে ভাগ্য বদলাচ্ছেন বরগুনার কৃষকরা। ব্ল্যাকবেরি জাতের এই তরমুজ খুলে দিয়েছে নতুন সম্ভাবনার দ্বার। এ নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। অসংখ্য ধন্যবাদ। উপকূলীয় জেলা বরগুনায় অসময়ে তরমুজ চাষের অপার সম্ভাবনা তৈরি হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি বুড়িরচর ইউনিয়নে। এই ইউনিয়নে অনেক কৃষক অসময়ে তরমুজ চাষ করেছেন এবং তারা লাভের মুখ দেখেছেন। আমাদের সাথে একজন কৃষক রয়েছে, তার কাছে জানার চেষ্টা করি কি পরিমাণ জমিতে তরমুজ চাষ করেছেন, আপনার কি পরিমাণ লাভ হয়েছে এবং কি পদ্ধতিতে আপনার তরমুজ চাষ করেছেন। আমি 40% জায়গায় তরমুজ চাষ করছি, ঠিক আছে। এই আমি প্রথম, আমি আর কোনোদিন তরমুজ চাষ করতে পারিনি। আমি আশা রাখছি যে আমি আরও তরমুজ চাষ করব, ঠিক আছে। এই করতে পারিনি। এই ভিড়ে আমার কৃষি অফিসার মনে করেন আমার ধরিয়ে কইছে যে আপনি তরমুজ চাষ করেন। আমি তরমুজ চাষ করিয়ে মনে করেন অনেক লাভের মুখ দেখছি, ঠিক আছে। আমি মনে করেন 40% জায়গায় আমার মালচিং পেপার দিয়ে তরমুজ চাষ করছি। মালচিং পেপার দিয়েছে, আড়ি দিয়েছে, কীটনাশক দিয়েছে, তাছাড়া আমি এই দিয়ে করছি। আমি 40,000 টাকা, 40 থেকে আমার 50,000 টাকা খরচা গেছে। আমি মনে করেন 1 থেকে 1.5 লাখ টাকা আমি লাভ করছি।
আমার 2 থেকে 2.5 কেজি পর্যন্ত আমার তরমুজ হয়েছে। আমি মনে করেন প্রত্যেকটা কেজি আমি 100 টাকা করে বিক্রি করছি। আমি মনে করেন অনেক লাভবান হয়েছি। আমি চাই যে আবার আমি এই তরমুজ চাষ আমি আবারও করব, এটি আমি আশা করি। যেমনটা শুনছিলেন যে আসলে তিনি যে পদ্ধতিতে তরমুজ চাষ করেছেন সেই পদ্ধতিতে তরমুজ চাষের ফলে তিনি অনেক লাভবান হয়েছেন। মাত্র 40 থেকে 50 হাজার টাকা খরচ করে তিনি 1.5 লাখ টাকা বিক্রি করেছেন। তার 1 লাখ টাকায় তরমুজ চাষে লাভ হয়েছে এবং তার এই লাভের তরমুজ চাষ দেখে কিন্তু তার প্রতিবেশী কৃষকরা উদ্বুদ্ধ হচ্ছেন। আমরা একজন কৃষকের সাথে কথা বলার চেষ্টা করি যে আসলে আপনার প্রতিবেশী তরমুজ চাষ করেছেন, আপনারা উদ্বুদ্ধ হচ্ছেন কিনা এবং আপনারা এই তরমুজ চাষ করবেন কিনা আগামী বছর। আমিও তরমুজ চাষ করব, আমার দেখে পছন্দ হয়ে গেছে, আমিও তরমুজ চাষ করতে চাই। কিন্তু আমি 20% জায়গায় তরমুজ চাষ করব, কিন্তু আমি এই করতে চাই, লাভবান হয়েছে সেই জন্য আমিও লাভবান হইতে চাই। যেমনটা শুনছিলেন যে অন্য কৃষকরাও কিন্তু এই তরমুজ চাষ করে লাভবান হতে চাচ্ছেন এবং সে কারণে আগামী বছর তারা তরমুজ চাষ করবেন বলে আমাদের কাছে জানিয়েছেন। এবং যে জায়গাগুলোতে তরমুজ চাষ হচ্ছে এবং সেই জায়গাগুলোতে কিন্তু মাটি নিচু জায়গা এবং সেই জায়গায় কিন্তু অন্য সময় তেমন একটা ফসল হয় না। এবছর তারা মালচিং পদ্ধতি এবং বেড পদ্ধতিতে এবং মাচা পদ্ধতি, যে পদ্ধতিগুলো দিয়ে আধুনিক পদ্ধতি বলা হয়, এবং এই আধুনিক পদ্ধতির মাধ্যমে তারা তরমুজ চাষ করেছেন। আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছি। কৃষি বিভাগ আমাদেরকে যেমনটা জানানোর চেষ্টা করেছেন যে বরগুনায় প্রায় 50 একর জমিতে অসময়ে তরমুজ চাষ হয়েছে এবং যেটি প্রতি বছরই বাড়ছে এবং এটির একটি সম্ভাবনা তৈরি হয়েছে। উপকূলের অর্থনীতির জন্য এটি খুব একটা ভালো অবস্থান তৈরি করবে বরগুনার কৃষকদের জন্য। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। দর্শক, বরগুনায় ব্ল্যাকবেরি জাতের তরমুজ চাষের কৃষকদের সফলতা নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এই ছিল এখনকার দেশ কৃষি সংবাদ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।